দেখেন, আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, এই টপিকটা শুধুমাত্র বলতে পারেন এইভাবে যে যতদিন পর্যন্ত বার কাউন্সিল বাংলাদেশে থাকবে, বার কাউন্সিল থাকবে, আইনের স্টুডেন্টরা থাকবে, যতদিন পর্যন্ত মামলা থাকবে, ততদিন পর্যন্ত এই বিষয়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা শুধু বার কাউন্সিল পরীক্ষার জন্য না, এটা আপনাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ আজকের টপিকটা। তো আজকের যে টপিকগুলো আলোচনা করব একেবারে মানে বলে না অন্তরে গেঁথে ফেলবেন, হৃদয়ে গেঁথে রাখবেন এই কথাগুলো। ঠিক আছে? এগুলো আপনাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ আজকের টপিকটা এবং এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, এই টপিকটা আপনি এমসিকিউ বলেন, রিটেন বলেন, ভাইবা বলেন, সব জায়গায় পাবেন ইনশাআল্লাহ। একেবারে কোনো জায়গায় পাবেন মানে কোনো জায়গায় মিস হবে না এটা। সব জায়গায় পাবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে আপনাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে আরেকটা বিষয় ওর গুরুত্বপূর্ণ। আপনারা একটা অ্যাডভার্টাইজ দেখেন না? একটা ছোট মেয়ে বলে, "I want to be a criminal lawyer" অর্থাৎ আপনি যদি ক্রিমিনাল লয়ার হইতে চান, তাহলে এই বিষয়টা আপনাকে আরো ভালোভাবে বুঝতে হবে। বিশেষ করে এখানে বেশিরভাগই আছে যাদের ইচ্ছা হচ্ছে যে ক্রিমিনাল লয়ার হবেন। ক্রিমিনাল মানে হচ্ছে গিয়ে কি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আপনাদের জন্য সবার জন্যই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আইনের স্টুডেন্ট হিসেবে এই জিনিসটা ফাইন্ড আউট করা গুরুত্বপূর্ণ যে কোন জিনিসটা মার্ডার আর কোন জিনিসটা হচ্ছে কালপাবল হোমিসাইড। ১ম এ একেবারে প্রাথমিকভাবে আমি একেবারে বেসিক আমি বলি, আমি 100% নিশ্চিত না হইলে আমি আগাবো না। ঠিক আছে? আমি একেবারে আজকের যে টপিকটা আলোচনা করব কালপাবল হোমিসাইড মার্ডার একেবারে 100% নিশ্চিত যদি হই তাহলে আমি সামনে আগাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আপনাদের লাস্টে প্রশ্ন করার সুযোগ দিব। যা মানে যতভাবে প্রশ্ন করা যায়, আপনি 100% বুঝার জন্য যতভাবে প্রশ্ন করা যায়, আপনারা ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। ১ম এই যেই বিষয়টা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ১ম এ যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে যে হোমিসাইড। ১ম এই খেয়াল করেন। হোমিসাইড। হোমিসাইড এটা একটা ল্যাটিন টার্ম। যেটার অর্থ হচ্ছে নরহত্যা। নরহত্যা। অর্থাৎ মানে মানুষকে হত্যা করা, মানুষ হত্যা। তাহলে হোমিসাইড বা নরহত্যা খেয়াল করেন। এই যে হোমিসাইড নরহত্যা এটাকে আমরা ২ টা ভাগে ভাগ করব। খেয়াল করেন। একটু একেবারে প্রত্যেকটা জিনিস আমি ভেঙে, ভেঙে বলব যেন কোনো পার্ট আপনাদের মিস না হয়। এই যে হোমিসাইডটা অর্থাৎ নরহত্যাটা আমরা ২ টা ভাগে ভাগ করব। ১ নাম্বারটা হচ্ছে লফুল হোমিসাইড, লফুল। লফুল মানে কি? আইনসম্মত। অর্থাৎ আপনি একজনকে মার্ডার করছেন, কিন্তু এটা আইনসম্মত, আপনার শাস্তি হবে না। তাহলে এটা লফুল হোমিসাইড। আর এটা হচ্ছে আনলফুল হোমিসাইড। আনলফুল হোমিসাইড অর্থাৎ অবৈধ। এইটা অপরাধ হবে। তার মানে খেয়াল করেন হোমিসাইডকে নরহত্যাকে আমরা ২ ভাগে ভাগ করলাম। ১ নাম্বারটা হচ্ছে লফুল হোমিসাইড। আচ্ছা আপনারা যারা জয়েন করছে তো জয়েন করছে, বাকিরা জয়েন বাকি যারা আছে তাদেরকে একটু মেসেজ দিয়ে দেন যেন অবশ্যই জয়েন করে। কারণ আজকের ক্লাসটা অসম্ভব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আজকের ক্লাসটা অসম্ভব গুরুত্বপূর্ণ। এটা আপনাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। একেবারে মানে এমসিকিউ পরীক্ষায় কোনো না কোনোভাবে রিটেনে মানে কোনো না কোনো জায়গায় আপনারা এটা পাবেনই ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, লফুল হোমিসাইড সম্পর্কে আমরা আলোচনা করে ফেলছি। কখন আলোচনা করছি লফুল হোমিসাইড সম্পর্কে খেয়াল করেন। লফুল হোমিসাইড সম্পর্কে আমরা আলোচনা করছি জেনারেল এক্সেপশন যখন আমরা পড়ছি। জেনারেল এক্সেপশন কাকে বলে আপনাদের মনে আছে? আমি জেনারেল এক্সেপশন পড়ানোর সময় আপনাদেরকে বলছিলাম যে এমন অপরাধ যেটা আপাতদৃষ্টিতে অপরাধ হলেও সেটা অপরাধ না। আপনার এটা জেনারেল এক্সেপশনে পড়ে যাবে, আপনার এটা অপরাধ না। যদিও আপাতদৃষ্টিতে মনে হয় এটা অপরাধ। তাহলে এই জেনারেল এক্সেপশন কোথা থেকে পড়ছেন আপনাদের মনে আছে? একটু মনে করাই দেই। গল্প আকারে, ছন্দ আকারে আপনাদেরকে মনে রাখার জন্য বলছিলাম যে জেনারেল এক্সেপশন আলোচনা করা হইছে 76 থেকে 106 পর্যন্ত। 76 থেকে 106। আবার আপনাদের এইটা মনে আছে কিনা? রাইট টু প্রাইভেট ডিফেন্স আলোচনা করা হইছে 96 থেকে 106। তাহলে আমরা বলছিলাম যে জেনারেল এক্সেপশনে এখানে ৬ এর একটা ছন্দ আছে। ঠিক না? আশা করি আপনাদের মনে আছে যখন পড়াইছি। তাহলে লফুল হোমিসাইড কোনগুলো? লফুল হোমিসাইড হচ্ছে এমন হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডের জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে না। যেমন পুলিশ
গ্রেপ্তার করতে গিয়ে কাউকে গুলি করছে, পুলিশ তার আইনসম্মত কাজ করতে গিয়ে কাউকে হত্যা করছে, কোনো দুর্ঘটনায় কোনো ব্যক্তি মারা গেছে, কোনো একটা ছোট একটা বড় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য ছোট দুর্ঘটনা ঘটছে, অথবা 9 বছরের বাচ্চা কোনো অপরাধ করছে, হত্যাকাণ্ড করছে, তাহলে এই সবগুলো এই যে 976 থেকে 106 এগুলো সবগুলো হচ্ছে এই এর মাধ্যমে যদি কোনো হত্যাকাণ্ড হয় তাহলে এগুলো হচ্ছে লফুল হোমিসাইড, অর্থাৎ আইনসম্মত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের জন্য আপনাকে ধরা হবে না। এখন আসেন দ্বিতীয় পার্টে যাই আমরা। দ্বিতীয় পার্টটা কি? দ্বিতীয় পার্টটা হচ্ছে আনলফুল। এই যে আমরা আমাদের আলোচনার পার্টে আসলাম। আনলফুল যেটাকে বলা হয়, অর্থাৎ আনলফুল কালপাবল হোমিসাইড যেটাকে আমরা বলি। আনলফুল হোমিসাইডকে আমরা এই যে আইন, এই আইনের ৩টা অংশে পড়বো আমরা, মনে রাখবেন। এইভাবে আপনারা কখনো ভেঙে ভেঙে পড়ছেন কিনা একটু লিখে রাখেন। আনলফুলটাকে আমরা ৩ ভাগে পড়বো। ১ নাম্বারটা হচ্ছে কালপাবল হোমিসাইড। লিখেন কালপাবল হোমিসাইড। আপনারা জানেন কালপাবল হোমিসাইড সম্পর্কে আলোচনা করা হয়েছে 299 ধারায়। গেল ১ নাম্বারটা। দ্বিতীয় পার্টটা হচ্ছে মার্ডার। মার্ডার কি? খুন। খুনটা পড়ছেন আপনারা ৩০০ ধারায়। আর ৩ নাম্বার পার্টটা হচ্ছে, খেয়াল করেন, কালপাবল হোমিসাইড 299 ধারা, মার্ডার 300 ধারা, আর ৩ নাম্বার পার্টটা হচ্ছে গিয়ে সুইসাইড। এটা না, ৩ নাম্বার, সরি, এটা আমরা ৪টা পার্টে পড়বো, ৪টা অংশে পড়বো। ১ নাম্বারটা কালপাবল হোমিসাইড, ২ নাম্বারটা মার্ডার ৩০০, ৩ নাম্বারটা হচ্ছে রাশ অ্যান্ড নেগলিজেন্ট অ্যাক্ট। রাশ অ্যান্ড কি? নেগলিজেন্ট। রাশ অ্যান্ড নেগলিজেন্ট অ্যাক্ট, অর্থাৎ আপনার রাশ ড্রাইভিং পড়ছেন আপনারা, নেগলিজেন্ট অ্যাক্ট এর কারণে যদি মারা যায় ৩০৪ এর এ, ৩০৪ এর বি, ৩০৪ এর বি, এই গেল, এই ৩টা গেল, এই ৩টা মার্ডার পড়বো। এরপরে আর কোনটা পড়বো? তার মানে ১ নাম্বারে কালপাবল হোমিসাইড, ২ নাম্বারে মার্ডার, ৩ নাম্বারে রাশ অ্যান্ড নেগলিজেন্ট অ্যাক্ট, ৪ নাম্বারটা হচ্ছে গিয়ে, ৪ নাম্বার পার্টটা দেখেন, ৪ নাম্বারটা হচ্ছে গিয়ে, এটা সবগুলো আনলফুল। ৪ নাম্বারটা হচ্ছে সুইসাইড। সুইসাইড। এটা বলা আছে ৩০৫ আর কত? ৩০৬। ঠিক আছে? ৩০৫ আর ৩০৬। তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার? তাহলে পুরো বিষয়টা আমি আবার বলতেছি যে এই যে আমরা আনলফুল হোমিসাইড পড়বো, আনলফুল হোমিসাইড এই যে যেই ধারাগুলো পড়বো তার মধ্যে ৪টা বিষয়। একটা হচ্ছে কালপাবল হোমিসাইড ২৯৯, মুখস্থ করে ফেলেন। মার্ডার ৩০০, এরপরে নেগলিজেন্ট অ্যান্ড রাশ ড্রাইভিং এটা হচ্ছে ৩০৪ এর এ বি। ঠিক আছে? আর ৪ নাম্বারটা হচ্ছে সুইসাইড। এই ৪টা বিষয় হচ্ছে আনলফুল হোমিসাইড। মনে রাখবেন আনলফুল হোমিসাইড। এখন একটা একটা করে আমরা সামনে আগাবো। প্রথমেই আমাদের যে টপিকটা আসবে সেটা হচ্ছে কালপাবল হোমিসাইড। একেবারে আমি আবার বলি, আপনারা আপনাদের মাইন্ডকে একেবারে ফ্রেশ করেন, একেবারে ফ্রেশ করেন। কিছু ২টা উদাহরণ দিব আগে। উদাহরণ দিব, এরপরে বুঝাবো। উদাহরণ। উদাহরণটা হচ্ছে, মনে করেন যে জরিনা পিন্টুকে জরিনা পিন্টুকে ধারালো ছুরি দিয়ে মারছে। ধারালো ছুরি দিয়ে হত্যা করছে। এইটা একটা হত্যা। দেখেন, একটা ঘটনা, একটা উদাহরণ। আবার ২ নাম্বারটা হচ্ছে জরিনা জন্টুকে বোতা ছুরি দিয়ে আঘাত করছে এবং সে মারা গেছে, অর্থাৎ হত্যা হইছে। বোতা ছুরি দিয়ে হত্যা হইছে। ঘটনা দেখেন, ২টা কিন্তু হত্যা হইছে। এখন এই ২টা ঘটনার মধ্যে কোনটাকে আপনি মার্ডার বলবেন আর কোনটাকে আপনি কালপাবল হোমিসাইড বলবেন? এইখানেই কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য। এইটা গেল উদাহরণ ১। উদাহরণগুলো মনে রাখবেন, আমি পরে আপনাদেরকে ঘটনার সাথে মিলাই দিব। উদাহরণ ১ নাম্বারটা হচ্ছে জরিনা পিন্টুকে ধারালো ছুরি দিয়ে হত্যা করছে। এটা একটা ঘটনা। আবার জরিনা জন্টুকে বোতা ছুরি দিয়ে আঘাত করছে যে কারণে সে মারা গেছে, অর্থাৎ বোতা ছুরি দিয়ে তাকে হত্যা করছে। দ্বিতীয় ঘটনা। এবার আরেকটা হত্যা মামলা বলি। হত্যা মামলা আরেকটা কি? আরেকটা উদাহরণ। উদাহরণ ২। উদাহরণ ২ এ বলতেছে যে জরিনার সাথে পিন্টুর ঝগড়া ছিল এবং পিন্টু
মনে করেন জরিনা, পিন্টু যদি মারা যায় তাহলে পুরো সম্পত্তির মালিক জরিনা হবে। জরিনা প্রি প্ল্যানিং করে পিন্টুকে হত্যা করছে। এটা একটা হত্যা গেল। ২ নাম্বার এই একই উদাহরণ খেয়াল করেন যে জরিনা বসে আছে। খুবই মন খারাপ। পিছন থেকে হুট করে পিন্টু এসে তার এই মেজাজ গরমের মধ্যে পিন্টু এসে একটা লাঠি দিয়ে ধাম করে জরিনারে বাড়ি মারছে। জরিনার মেজাজ অসম্ভব গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার কারণে জরিনার হাতের পাশে একটা রড ছিল। রড দিয়ে পিন্টুর মাথায় বাড়ি মারছে। পিন্টু মারা গেছে। এটাও একটা হত্যা। মারা গেছে হত্যা। এই ২ হত্যার মধ্যে কোনটা মার্ডার হবে, কোনটা কালপেবল হোমিসাইড হবে? আসলে এই জিনিসগুলো আশা করি ইঙ্গিতটা আপনারা বুঝতেছেন, ইঙ্গিতটা। যে আসলে মার্ডার এবং কালপেবল হোমিসাইড আমরা এইভাবেই পার্থক্য করব। উদাহরণ গেল। এবার আমরা কালপেবল হোমিসাইডে চলে যাই চলেন। কালপেবল হোমিসাইড কাকে বলে? তাহলে কালপেবল হোমিসাইড আলোচনা করা হয়েছে কোন ধারায়? এখন আসেন আমি বলি। এই যে কালপেবল হোমিসাইড এটা বিস্তর গবেষণার একটা বিষয়। কালপেবল হোমিসাইড এবং মার্ডার। আমি অত গভীরে আপনাদেরকে আলোচনা করব না যে যেই গভীরে আলোচনা করলে আপনাদের মাথায় তালগোল পাকায় ফেলেন। কিন্তু আমি ততটুকু আলোচনা করব যতটুকুতে আপনাদের অ্যাডভোকেটশিপ পরীক্ষা একেবারে পরিপূর্ণভাবে আপনারা কমপ্লিট করতে পারবেন। ওই জায়গায় কোনো ছাড় দিব না আমি ইনশাআল্লাহ, ঠিক আছে? কিন্তু গবেষণাধর্মী ব্যাপারে আমি যাব না, গভীরে যাব না। কারণ গভীরে গেলে আপনারা কনফিউশনে চলে যাবেন, ঠিক আছে? এটা একটা খুব জটিল একটা টপিক। এই টপিকটা অনেক জটিল, অনেক গুরুত্বপূর্ণ, অনেক জটিল একটা টপিক। তাহলে দেখেন কালপেবল হোমিসাইড মানে দণ্ডনীয় নরহত্যা কাকে বলে? প্রথমেই বলি এটা যেহেতু একটা অপরাধ, কোন ধারায় আলোচনা করা হইছে? ২৯৯ ধারায় আলোচনা করা হইছে। যখনই কোনো একটা বিষয়কে আপনারা অপরাধ হিসেবে বলবেন, তখনই আমাদের কাজ কি ছিল বলেন তো? আমরা ফাইন্ড আউট করছি যে এটার এলিমেন্টস কি, উপাদান কি? এলিমেন্টস কি? তাহলে কালপেবল হোমিসাইড দণ্ডনীয় নরহত্যা যেহেতু একটা অপরাধ, তাহলে অবশ্যই এটার এলিমেন্টস থাকবে। লিখেন ৪ টি উপাদান আছে। অর্থাৎ ৪ টি উপাদান, একটা অপরাধের মধ্যে ৪ টা উপাদান যদি খুঁজে পাই আমরা, একটা অপরাধের মধ্যে ৪ টা উপাদান যদি খুঁজে পাই আমরা, তাহলে সেটাকে আমরা বলব কালপেবল হোমিসাইড। ৪ টা উপাদান। সেই ৪ টা উপাদান কি, কি? দেখেন ৪ টা উপাদান একটা, একটা করে লিখেন। ১ নাম্বারটা, ১ম এ ১ নাম্বারটা হচ্ছে গিয়ে the causing death of human, ১ নাম্বার এলিমেন্টস causing death, causing death of human। আমি ইংলিশে বলতেছি যেন বাংলা তো আপনারা জানেন, ইংলিশটা যেন আপনাদের কাছে সহজ হয়। causing death, খেয়াল করেন causing এটা মূল ওয়ার্ড। causing death of human, কোন মানুষের মৃত্যু ঘটানো। ১ নাম্বার এলিমেন্টসটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। causing death মানে মৃত্যুর কারণ হওয়া, মৃত্যু ঘটানো ১ নাম্বারটা গেল। ২ নাম্বার এলিমেন্টসটা কি? intention of causing death, intention of causing death। অর্থাৎ স্বাভাবিক এই ২ নাম্বারটার এলিমেন্টসটা হচ্ছে ইচ্ছা। ইচ্ছা আপনার ইনটেনশনটা, অভিপ্রায়টা, মৃত্যু ঘটানোর অভিপ্রায় থাকতে হবে। এটা একটা অপরাধের কমন এলিমেন্টস। যেটাকে আমরা বলি যে মিনস রিয়া, গিল্টি মাইন্ড থাকতে হবে। আপনার কাছে যদি গিল্টি মাইন্ডই না থাকে, খারাপ ইনটেনশন, ম্যালাফাইড ইনটেনশন যদি না থাকে, তাহলে তো সেটা অপরাধই হবে না। আমরা পড়ছি না? অপরাধ হওয়ার প্রধান এলিমেন্টসটা হচ্ছে আপনার গিল্টি মাইন্ড লাগবে, ম্যালাফাইড ইনটেনশন লাগবে, খারাপ ইচ্ছা লাগবে। অর্থাৎ ইনটেনশন অফ কজিং ডেথ, কোনো মানুষকে মৃত্যুর ইচ্ছা বা অভিপ্রায় ২ টা থাকতে হবে। গেল ২ নাম্বারটা। ৩ নাম্বার এলিমেন্টস এ আপনারা সবাই লিখবেন প্লিজ। এইগুলো বাংলা অনুবাদ করে এগুলো রিটেনের জন্য আপনাদের খুব কাজে দিবে। ৩ নাম্বার এলিমেন্টসটা কি? লিখেন ৩ নাম্বার এলিমেন্টসটা হচ্ছে ইনটেনশন অফ কজিং, ইনটেনশন অফ কজিং। আপনার যদি ইংলিশটা বুঝতে সমস্যা হয় আমাকে সাথে, সাথে নক দিবেন। আমি আরো ব্যাখ্যা করব। ইনটেনশন অফ কজিং bodily injury likely to cause death।
বাংলাটাও আপনারা সাথে সাথে লিখে ফেলবেন, আমি বাংলাটা অনুবাদ করে দিব আপনাদেরকে। খেয়াল করেন, ইন্টেনশন অফ কজিং বডিলি ইনজুরি, শারীরিকভাবে এমন আঘাত করা, লাইকলি, মতো। লাইকলি মানে কি? মতো। এইখানে মূল পার্থক্য। কালপাবল হোমিসাইড আর মার্ডারের মধ্যে এইখানেই কম পার্থক্য। পার্থক্যটা হচ্ছে দেখেন, যে আপনাকে আমি একটা জোরে আঘাত করছি মাথায়। জোরে আঘাত করছি মাথায়, এই কারণে এমনভাবে আঘাত করছি ওইটা মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, আবার নাও আছে, কিন্তু মারা গেছে। অর্থাৎ মৃত্যুর সম্ভাবনা প্রবাবল, অর্থাৎ এখানে মৃত্যুর সম্ভাবনা যদি কম থাকে। খেয়াল করেন, এখানে কালপাবল হোমিসাইড আর মার্ডারের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে আপনি এমন আঘাত করছেন যে আঘাতে মৃত্যুর সম্ভাবনা কম ছিল কিন্তু মারা গেছে। কম ছিল। এইখানেই মূল কথাটা। কালপাবল হোমিসাইড আর মার্ডারের মধ্যে মৌলিক পার্থক্য। আপনি এমন আঘাত করছেন যে আঘাতে আপনি সিউর মারা যাবে। তার মানে মৃত্যুর সম্ভাবনা ছিল, বেশি ছিল। আর আপনি এমন আঘাত করছেন যেখানে মৃত্যুর এমন বডিলি ইনজুর করছেন, খেয়াল করেন। আপনি এমন বডিলি ইনজুর করছেন লাইকলি টু কজ ডেথ, যেটা লাইকলি, মতো, মতো একেবারে। মানে আপনার এইখানেই মূল ইয়াটা। এখানে ডিগ্রি, আপনারা ডিগ্রি পড়ছেন না? দে মৃত্যুর যে ডিগ্রি অফ প্রবাবিলিটি অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর যে ডিগ্রিটা, মানে সম্ভাবনাটা, সেটা কম থাকবে কালপাবল হোমিসাইডে, আর মার্ডারে বেশি থাকবে। এই একটা পার্থক্য। তার মানে ইন্টেনশন অফ কজিং বডিলি ইনজুরি লাইকলি টু কজ ডেথ, অর্থাৎ এখানে লাইকলি শব্দটা এই কারণেই ইউজ করা হয়েছে যে যেখানে মৃত্যুর সম্ভাবনা, আমি আবার রিভিশন দিব যেন আপনাদের কনফিউশনগুলো দূর হয়ে যায়। যে মৃত্যুর যে আঘাতটা, বডিলি যে ইনজুরটা, এইটা একেবারে লাইকলি আপনার মৃত্যুর জন্য, মানে এখানে লাইকলি বলতে বোঝানো হয়েছে যে মৃত্যুর যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কম, কিন্তু হয়ে গেছে, মারা গেছে। মারা গেছে, মৃত্যুর সম্ভাবনা কম ছিল কিন্তু আঘাতে মারা গেছে। ইন্টেনশন অফ কজিং বডিলি ইনজুরি লাইকলি টু কজ ডেথ, এইটা একটা বিষয়। এরপরে আসেন 4 নাম্বার এলিমেন্টসটা কি? 4 নাম্বার এলিমেন্টসটা হচ্ছে, 4 নাম্বার এলিমেন্টস হচ্ছে, লিখেন, নলেজ অফ অ্যাক্ট। নলেজ অফ, নলেজ অফ অ্যাক্ট, লাইকলি, লাইকলি টু কজ ডেথ। আচ্ছা, ৩ নাম্বারটা এইখানেও লাইকলি শব্দটা ইউজ করা হইছে। অর্থাৎ আপনি মার্ডারের ক্ষেত্রে তো 100% সিউর আপনার জ্ঞান থাকে আমি তারে মেরে ফেলবো। কিন্তু কালপাবল হোমিসাইডে এই জানার সম্ভাবনাটাও লাইকলি, অর্থাৎ কম, এইখানে কম। অর্থাৎ সে যে মারা যাইতে পারে এই প্রবাবল সম্ভাবনাটা কম, এই নলেজটাই আপনার কম ছিল। এইরকম। তাহলে টোটালি মৌলিক পার্থক্য কালপাবল হোমিসাইড আর মার্ডারের মধ্যে মৌলিক পার্থক্যটা কোন জায়গায়? ২ টা ওয়ার্ড লিখে রাখেন। এই ২ টা ওয়ার্ড দিয়ে আপনি এবার উদাহরণ খেয়াল করেন। উদাহরণ ১, উদাহরণ ১ এ দেখেন, একজন ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করছে। ধারালো ছুরি দিয়ে। ধারালো ছুরি দিয়ে। তাহলে ধারালো ছুরি দিয়ে ধরেন কারো পেটে আঘাত করছে, গুলি করছে। ধরেন ধারালো ছুরি দিয়ে আঘাত করছে পেটে, অথবা একেবারে ভয়ঙ্কর মানে অগ্নেয়াস্ত্র দিয়ে অথবা ধারালো অস্ত্র দিয়ে তাকে গুলি করছে। তার মানে এগুলো হচ্ছে ডিরেক্ট ইনটেনশন যে তাকে মেরে ফেলারই উদ্দেশ্য ছিল এইটা। তার মানে এটা ধারালো ছুরি দিয়ে যাকে মারছে তার ইনটেনশন কিন্তু সরাসরি ইনটেনশন ছিল তাকে হত্যা করা। অর্থাৎ এইখানে তার ইনটেনশনের ডিগ্রি বেশি ছিল। হত্যার ইনটেনশনটা বেশি ছিল। আর যাকে বোতা অস্ত্র দিয়ে হত্যা করা হইছে, সেখানে তার হত্যা, এইটা কালপাবল হোমিসাইড। এইখানে তাকে হত্যার ইনটেনশনটা ডিরেক্ট ছিল না। কথা বুঝছেন কিনা? এখানে বলা হয় ডিগ্রি, মানে কালপাবল হোমিসাইডে ডিগ্রি অফ ইনটেনশন কম হয়, কম হয় কালপাবল হোমিসাইডে। অর্থাৎ আরো সহজ বাংলা ভাষায় যদি বলি, যে মার্ডারের মধ্যে ডিরেক্ট ইনটেনশন থাকে তাকে আমি হত্যা করে ফেলবো, আর কালপাবল হোমিসাইডের মধ্যে ইনটেনশনটা কোনো একটা পর্যায়ে গিয়ে ডেভেলপ করে। ইনটেনশনটা কোনো একটা পর্যায়ে ডেভেলপ করে। যেমন আরেকটা উদাহরণ দেই তাহলে আরো বেশি ক্লিয়ার হবেন আপনারা। দে দেখেন, জরিনা বসে আছে, দ্বিতীয় উদাহরণটা। জরিনা বসে আছে। পিন্টু, পিন্টুকে হত্যা করার কোনো, পিন্টুকে হত্যা করার কোনো ইনটেনশনই জরিনার ছিল না।
কিন্তু পিন্টু কি করছে? জরিনাকে মনে করেন একটা বেতের লাঠি দিয়ে ধাম করে জরিনার পিঠে একটা বাড়ি মারছে। জরিনার মেজাজ এত গরম হয়ে গেছে, সে মানে মানুষ মাঝে, মাঝে বলে না, "আজকে তোরে মেরেই ফেলবো।" এই বলে ওই পিন্টুরে মাথায় রড দিয়ে বাড়ি মেরে পিন্টুরে মেরেই ফেলছে। তার মানে এইখানে দেখেন, তার কিন্তু হত্যার ইনটেনশনটা ছিল না। এটা পরে ডেভেলপ করছে। ঠিক আছে? তার মানে কালপাবল হোমিসাইড আর মার্ডারের মধ্যে মৌলিক পার্থক্য যদি এই ২ টা জিনিস বলেন, আশা করি যিনি প্রশ্নকর্তা তিনি বুঝবেন যে না, আপনি বেসিকটা বুঝেন। তাহলে মৌলিক পার্থক্যটা আপনারা কিভাবে বুঝবেন? মৌলিক পার্থক্যটা লিখেন এইভাবে। ১ নাম্বারটা, কালপাবল হোমিসাইড এ ডিগ্রি অফ ইনটেনশন কম থাকে। ডিগ্রি অফ ইনটেনশন। ইনটেনশন কম থাকে। অর্থাৎ আপনাকে মার্ডার করার ইনটেনশনটা কম থাকে সেখানে, ডিগ্রিটা। এখানে মাত্রাটা কম থাকে। খেয়াল করেন, এখানে মাত্রাটা কম থাকে। তাহলে একটা হচ্ছে প্রি প্ল্যানিং, ডিগ্রি অফ ইনটেনশন বেশি আছে, প্রি প্ল্যানিং করে মারবে। আরেকটা হচ্ছে যে প্রি প্ল্যানিং না, ডেভেলপ করছে, ডিগ্রি অফ ইনটেনশনটা কম থাকে। ১ নাম্বার পার্থক্য। ১ নাম্বার মানে পার্থক্য করার জন্য ১ নাম্বার বেসিক ইনফরমেশন হচ্ছে এইটা। ২ নাম্বারটা হচ্ছে ডিগ্রি অফ প্রবাবিলিটি অফ ডেথ কম থাকে কালপাবল হোমিসাইডে। আপনি আঘাত করছেন ঠিক আছে, কিন্তু এই আঘাতে মরার কথা না, কিন্তু মরে গেছে। খেয়াল করেন, আপনি আঘাত করছেন ঠিকই, কিন্তু এই আঘাতে মরার কথা না, কিন্তু মরে গেছে। তার মানে ২ নাম্বার ইনফরমেশন কি বলেন তো? ডিগ্রি অফ ডিগ্রি অফ কি? প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে কি? সম্ভাবনা। প্রবাবিলিটি অফ ডেথ কম থাকে। ডেথ কম থাকে। এই ২ টা মৌলিক পার্থক্য, সারা জীবনের জন্য মনে রাখবেন। ১ নাম্বারটা তাহলে আরো সহজ করে, এটা আরো সহজভাবে বলি আপনাদেরকে। সেটা হচ্ছে কালপাবল হোমিসাইড এ ডিরেক্ট ইনটেনশন থাকে না। কিন্তু মার্ডারে ডিরেক্ট ইনটেনশন থাকে। আরো অনেকগুলো এলিমেন্টস আছে, প্রি প্ল্যানিং থাকে, ওই জিনিসগুলো অনেকগুলো বিষয় আছে। তাহলে এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হইল? শেষ। এখন আসেন, আমি এই যে ২৯৯ এবং ৩০০, ৪০০ এই ধারাগুলোর একেবারে একটা ওয়ার্ডও মিস করব না। একটা ওয়ার্ড, একটা শব্দও যেন আমাদের চোখে পড়ে নাই এরকম যেন না হয়। এই কারণে আমি একেবারে প্রত্যেকটা ওয়ার্ড লাইন বাই লাইন পড়াবো আপনাদেরকে, যেন এখান থেকে যেইভাবেই প্রশ্ন করা হোক না কেন আপনারা ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবেন। ওই প্রত্যেকটা ওয়ার্ডের পড়ানোর ধারাবাহিকতায় আপনাদেরকে এই ২৯৯ ধারায় কালপাবল হোমিসাইডে ৩ টা ব্যাখ্যার কথা বলা আছে। ৩ টা ব্যাখ্যা। এই ৩ টা ব্যাখ্যা একেবারে ঠোঁটস্থ করে মুখস্থ করতে হবে, লিখতে হবে। যারা বিশেষ করে এই ক্লাসটা রিটেনে যারা আছেন, তারা যদি এই ক্লাসটা বুঝেন, আপনাদের জন্য, হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আপনাদের জন্য আলাদাভাবে, আলাদাভাবে আর অন্য কোনো বই পড়া লাগবে না ইনশাআল্লাহ। এই রেকর্ডটাও যদি লিখে দেন, ইনশাআল্লাহ ১০ এ ৮, ৮.৫ পাবেন ইনশাআল্লাহ। এতটুকু কনফিডেন্স নিয়ে বলতে পারি। ঠিক আছে? এখন আসেন, ব্যাখ্যা, ৩ টা ব্যাখ্যা আছে। এই ৩ টা ব্যাখ্যা কালপাবল হোমিসাইডকে আরো সূক্ষ্মভাবে ব্যাখ্যা করছে। ১ম ব্যাখ্যা লিখেন। ১ম ব্যাখ্যা। ১ম ব্যাখ্যাটা বলতেছে, খেয়াল করেন। ১ম ব্যাখ্যাটা বলতেছে যে কোনো একজন ব্যক্তি অসুস্থতা, অসুস্থতা অথবা দৈহিক বৈকল্যে ভুগতেছে। দৈহিক ব্যাধিতে ভুগতেছে। মনে করেন, ধরেন আমি এই প্রত্যেকটার সাথে একটা উদাহরণ দিব। অসুস্থতা, দৈহিক বৈকল্য অথবা ব্যাধিতে ভুগতেছে। এখন আপনি এমন আঘাত করলেন যে আঘাতের কারণে সে মারা গেল। সচরাচর এই আঘাতে মারা যায় না। সচরাচর। তাহলে আপনি বলতে পারবেন না যে আমি আঘাত করছি ঠিকই, কিন্তু এই আঘাতে তো মারা যাওয়ার কথা না। সে মারা গেছে তার অসুস্থতার কারণে। আইন বলতেছে না, আপনি আঘাতটা কেন করলেন? এটা কালপাবল হোমিসাইড হবে। এবার একটা উদাহরণ দরকার না আমাদের? একটা উদাহরণ বুঝি আমরা, চলেন। উদাহরণটা হচ্ছে এইরকম, উদাহরণটা হচ্ছে এইরকম, মনে করেন পিন্টু, সে হার্টের রোগী। পিন্টু কি রোগী? হার্টের রোগী। তো আপনি কি করলেন? এসে মানে কথা কাটাকাটি অথবা কোনো এক পর্যায়ে পিন্টুর বুকে থাপ করে একটা থাপ্পড় মারলেন অথবা ঘুষি মারলেন। যেই ঘুষিতে না স্বাভাবিক মানুষ মরে না। কিন্তু পিন্টু যেহেতু হার্টের রোগী, পিন্টু মারা গেল। আইন বলতেছে আপনি কালপাবল হোমিসাইড করছেন। তাহলে একটু ব্যাখ্যাটা একটু পড়ি তো, দেখেন তো। আমি একবারে মূল আইনটা দেখাচ্ছি আপনাদেরকে, ব্যাখ্যাটা পড়ি আমরা, হ্যাঁ? দেখেন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা?
না ঝাপসা ঝাপসা দেখাচ্ছে? আচ্ছা, তাহলে এটা আপনারা মূল আইনটা আমি যে পিডিএফটা দিছি, পিডিএফটা থেকে দেখে নিবেন। ঠিক আছে? তাহলে এখানে মূল টেক্সট আমি পড়ি যে কোনো ব্যক্তি অসুস্থতা অথবা ব্যাধি বা দৈহিক বৈকল্যে ভুগতেছে, এইরূপ ব্যক্তিকে যদি আপনি কোনো জখম করেন এবং এই জখমের কারণে যদি তার মৃত্যু ত্বরান্বিত হয়, তাহলে আইন বলতেছে যে আপনি কালপাবল হোমিসাইড করছেন। উদাহরণটা বুঝতে পারছেন কিনা? আশা করি বুঝতে পারছেন। বিষয়টা এরকম যে পিন্টু হার্টের রোগী। আপনি কোনো এক সময় এসে ঠাস করে তার বুকে থাপ্পড় মারলেন অথবা ঘুষি মারলেন। আদৌ এই থাপ্পড় ঘুষিতে কোনো মানুষ মারা যায় না। কিন্তু পিন্টু যেহেতু হার্টের রোগী সে মারা গেল। আইন বলতেছে আপনার এইটা বলার সুযোগ নাই যে সে তো হার্টের রোগী এই কারণে মারা গেছেন। না, আপনি আঘাতটা করছেন কেন? আইন বলতেছে আপনি কালপাবল হোমিসাইড করছেন। শেষ ১ নাম্বার ব্যাখ্যা। তার মানে এটা কালপাবল হোমিসাইড হিসেবে গণ্য হবে। এই কথাটাই বলা আছে ১ নাম্বার ব্যাখ্যায়। আপনারা যখন লিখবেন উদাহরণ সহ লিখবেন। উদাহরণ সহ লিখবেন তাহলে দেখবেন আপনাদের লিখাটা অনেক সমৃদ্ধ হবে। ২য় ব্যাখ্যায় চলে যাই আমরা চলেন। ২য় ব্যাখ্যা। খেয়াল করেন ২য় ব্যাখ্যাটা কি? ২য় ব্যাখ্যাটা হচ্ছে আরো ইন্টারেস্টিং। ২য় ব্যাখ্যাটা হচ্ছে আমি একটা উদাহরণ দেই তারপরেই বলি। উদাহরণটা হচ্ছে মনে করেন জরিনা। ঠিক আছে? জরিনা। জরিনারে ধরেন জরিনা, জরিনা কি করলো? জরিনাকে না, উদাহরণটা এরকম মনে করেন পিন্টু আর জন্টু ২ বন্ধু। তো কোনো একটা কথা কাটাকাটি অথবা কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা সমস্যার কারণে পিন্টু আরো ৪-৫ জন মিলে জন্টুকে বেধড়ক মারলো, অসম্ভব মারলো। লাথি, উষ্টা এরপরে হচ্ছে গিয়ে অন্যান্য অনেক মারলো। মারার পর পরবর্তীতে এই বিষয় পিন্টুর ফ্যামিলি কি করলো? তারে বাসায় নিয়ে আসলো। বাসায় নিয়ে নরমাল চিকিৎসা দিল, কিন্তু তাকে হসপিটালে নিল না। এই কারণে জন্টু মারা গেল। খেয়াল করেন। জন্টু কি গেল? মারা গেল। তখন আইন বলতেছে পিন্টু তখন বলল যে, "আরে মারছি তো ঠিক আছে। আমি তো তারে একেবারে মার্ডার করি নাই। তারে যদি স্কয়ার হসপিটালে নিয়ে নিপুণ চিকিৎসা দেওয়া যাইত, তাহলে তো জন্টু বাঁচত। জন্টুরে কেন চিকিৎসা দেয় নাই? তার মানে আমি তো মার্ডার করি নাই। সে তাকে নিপুণ চিকিৎসা কেন দেয়া হয় নাই? এই কারণে সে মারা গেছে।" আইন বলতেছে, "না, পিন্টু অবশ্যই কালপাবল হোমিসাইড করছে।" ঠিক আছে? ২য় উদাহরণটা। তার মানে আপনার যেই দৈহিক জখমের ফলে তার মৃত্যু ঘটলো, কিন্তু আপনি দাবি করতেছেন যে তার নিপুণ চিকিৎসা অথবা তাকে যদি চিকিৎসার আশ্রয় নেওয়া হইতো, ভালো হসপিটালে নেওয়া হইতো, তাহলে সে বেঁচে যেত। এই অজুহাতে আপনি কালপাবল হোমিসাইড থেকে দায় মুক্তি পাবেন না। অর্থাৎ আপনি কালপাবল হোমিসাইড করছেন বলেই গণ্য হবে। শেষ ২য় ব্যাখ্যা। তার মানে ২ নাম্বার ব্যাখ্যাটা হচ্ছে দেখেন, কোন দৈহিক জখমের ফলে মৃত্যু হয় এবং এই জখমের ফলে মৃত্যু হইছে যে জখমের ফলে এই জখমটা যদি ডাক্তারের কাছে দেখানো হইতো, তাহলে সে নিপুণ চিকিৎসার আশ্রয় নিলে সে বেঁচে যাইত, জন্টু বেঁচে যাইত। আপনি এই অজুহাত দিতে পারবেন না। আপনি মারছেন কেন? এবং আপনার আপনার আঘাতের কারণে যেহেতু সে মারা গেছে, অতএব সঠিকভাবে চিকিৎসা নিলে সে বাঁচত। এই অজুহাতটা আদালত গ্রহণ করবে না। তার মানে আপনি কালপাবল হোমিসাইড করছেন। শেষ ২ নাম্বার ব্যাখ্যা। শেষ। এরপরে আসেন ৩য় নাম্বার ব্যাখ্যা। ৩য় নাম্বার ব্যাখ্যাটা পড়ানোর আগে আমি একটা আপনাদেরকে ইন্টারেস্টিং বিষয় আগের থেকে মনে করাই দেই। আমি এটা এখনো পড়াই নাই, একটু তারপর অগ্রিম পড়াই দেই। আপনারা মিসক্যারেজ যেটা অথবা যেটাকে ক্রিমিনাল অ্যাবরশন বলে। কি বলে বলেন তো? ক্রিমিনাল অ্যাবরশন। ক্রিমিনাল অ্যাবরশন। তো আমি আপনাদেরকে বলছিলাম ক্রিমিনাল অ্যাবরশন বা মিসক্যারেজ কোন ধারায় আলোচনা করা হইছে? সি হচ্ছে ৩ নাম্বার ওয়ার্ড, এ হচ্ছে ১ নাম্বার ওয়ার্ড, বি হচ্ছে ২ নাম্বার ওয়ার্ড। তাহলে এটা আলোচনা করা হয়েছে ৩১২ তে। আমরা এইভাবে মনে রাখতে পারি। এইটা কিন্তু আইনে বলা নাই। এটা মনে রাখতে পারেন আপনারা এইভাবে ৩১২ তে। তো ওইখানে আমরা পড়বো যে একটা হচ্ছে নরমাল, আরেকটা হচ্ছে কুইক উইথ চাইল্ড। অর্থাৎ বাচ্চার বয়স যখন ৩২-৩৪ সপ্তাহ হয়ে যায়, তখন মা যদি অ্যাবর্শন করে ওই বাচ্চাকে কুইক উইথ চাইল্ড বলা হয়। এটা পরে পড়বো। ৩ নাম্বার ব্যাখ্যাটা ওই রিলেটেড একটা ব্যাখ্যা। ৩ নাম্বার ব্যাখ্যাটায় কি বলা আছে দেখেন। ৩ নাম্বার ব্যাখ্যাটায় বলা আছে যে সন্তানের কোনো একটা অংশ সন্তানের কোনো একটা অংশ মাতৃগর্ভের বাহিরে চলে আসছে। সন্তান ধরেন পা চলে আসছে অথবা হাত বাহির হয়ে গেছে। এই অবস্থায় যদি দাইমা অথবা ডাক্তার ওই সন্তানকে হত্যা করে, তাহলে আইন বলতেছে এইটা কালপাবল হোমিসাইড হবে। কথা বুঝছেন কিনা?
এটা কালপাবল হোমিসাইড হবে। এখন প্রশ্ন আসতে পারে যে তখনও তো সন্তান পুরোটা বাহিরে আসে নাই। এইটা বলতে পারেন যে সন্তানের শুধু হাত আসছে, আইন বলতেছে হাত অথবা পায়ের কোনো অংশ মাতৃগর্ভের বাহিরে চলে আসছে, আইন বলতেছে যে ওই সন্তানকে যদি আপনি হত্যা করেন তাহলে এটা কালপাবল হোমিসাইড হবে। তৃতীয় নাম্বার ব্যাখ্যাটাও আমরা বুঝলাম যে মাতৃগর্ভে, দেখেন তার মানে এইখানে এই কথাটাও ক্লিয়ার বলছে যে সন্তানটা যখন মাতৃগর্ভে কোনো অংশ বাহিরে আসে নাই, তখন যদি এই সন্তানকে, যেটা ক্রিমিনাল অ্যাবর্শন বলেন, মিসক্যারেজ বলে, করেন, তখন কিন্তু সেটা মার্ডার না, কালপাবল হোমিসাইড না। বলতেছে যখনই সন্তানের শরীরের কোনো একটা অংশ মাতৃগর্ভের বাহিরে চলে আসে তখন যদি আপনি সন্তানকে হত্যা করেন, আইন বলতেছে তখন এটা কালপাবল হোমিসাইড হবে। শেষ। আশা করি এই তিনটা ব্যাখ্যা একেবারে নিজের মতো করে লিখার মতো বেসিক আপনাদের তৈরি হয়েছে। ইনশাল্লাহ একেবারে সহজ একটা বিষয়। এরপরে আসেন, গেল। তাহলে কালপাবল হোমিসাইড নিয়ে আশা করি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। কালপাবল হোমিসাইড নিয়ে, আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেবো ইনশাল্লাহ। এরপরে আসেন ৩০০ ধারা। ঠিক আছে, ৩০০ ধারা। এরপরে আসেন ৩০০ ধারা, মার্ডার। ৩০০ ধারাকে আমরা দুইটা অংশে পড়বো, খেয়াল করেন। ৩০০ ধারাকে আমরা দুইটি অংশে পড়ব, দুইটা অংশে পড়ব। প্রথম অংশটা হচ্ছে যে কখন কালপাবল হোমিসাইড মার্ডার হবে আর কখন কালপাবল হোমিসাইড মার্ডার হবে না। এইটা বুঝার আগে আমি আপনাদেরকে বলি যে একটা জিনিস মনে রাখবেন, এইটা লিখেন এই কথাটা, যে সকল মার্ডার কালপাবল হোমিসাইড, কালপাবল হোমিসাইড, কিন্তু সকল কালপাবল হোমিসাইড মার্ডার না। এই কথাটা গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। দেখেন, মার্ডার হওয়ার আগে কালপাবল হোমিসাইড তো হওয়া লাগবে, মারা লাগবে, ইন্টেনশন থাকা লাগবে, কিন্তু মার্ডার কালপাবল হোমিসাইড, কিন্তু কালপাবল হোমিসাইড মার্ডার না। এখন আসেন, মানে আপনার মার্ডারটা হচ্ছে দ্বিতীয় তলা আর কালপাবল হোমিসাইডটা হচ্ছে প্রথম তলা। তাহলে দ্বিতীয় তলায় যাইতে হইলে আপনাকে প্রথম তলায় তো যাইতেই হবে, কিন্তু তার মানে মার্ডার হইতে হইলে কালপাবল হোমিসাইড হওয়া লাগবে, কিন্তু কালপাবল হোমিসাইড হওয়ার জন্য মার্ডার হওয়া লাগবে না। কেন লাগবে না দেখেন, যেমন কালপাবল হোমিসাইডের মধ্যে কালপাবল মার্ডারের সকল এলিমেন্টস গুলো কালপাবল হোমিসাইডের এলিমেন্টস, শুধুমাত্র পার্থক্য হচ্ছে ডিরেক্ট ইন্টেনশনটা থাকলে সেটা মার্ডার হয়ে যাবে, এই পার্থক্য। এখন আসেন মার্ডারের এই ৩০০ ধারায় এই জিনিসটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছে যে কখন একজন আইনের স্টুডেন্ট হিসেবে আপনারা কখন একজন আইনের স্টুডেন্ট হিসেবে কখন আপনি কালপাবল হোমিসাইড মার্ডার হবে। খেয়াল করেন, কখন কালপাবল হোমিসাইড মার্ডার হবে। আইন বলতেছে ৩০০ ধারার প্রথম বলতেছে ৪টি ক্ষেত্রে, খেয়াল করেন, ৪টি ক্ষেত্রে কালপাবল হোমিসাইড মার্ডার হবে। এটা মনে রাখার একটা সুন্দর ইয়া আছে। এগুলো আইনের কোনো বিষয় না, আমি এগুলো আপনাদেরকে কেন বলি, যেন আপনি সহজে মনে রাখতে পারেন। ঠিক আছে, দেখেন এটা মনে রাখবেন কিভাবে, IK&D, IK&D, এটা এইভাবে মনে রাখবেন। দেখেন আরেকটা বিষয়, সব জিনিস কিন্তু আপনি এইভাবে অক্ষর দিয়ে মনে রাখতে যাবেন না, স্পেসিফিক ভাবে পড়াটাকে মজা করার জন্য। কিন্তু দুনিয়ার সব বিষয় যদি আপনি এভাবে প্রথম অক্ষর দিয়ে মনে রাখতে যান, এবার এগুলো মনে রাখার জন্য আপনাকে আরো গবেষণা করতে হবে। তার মানে আপনি সব জিনিস বুঝে পড়বেন, কিছু কিছু জিনিস যদি সংক্ষেপে মনে রাখা যায় খারাপ কি। ঠিক আছে, আমি মেডিকেল কোচিং করছি, মেডিকেল কোচিং এ আমরা এরকম কিছু কিছু জিনিস, আসলে এই বেসিকটা আমি ওইখান থেকে আসছে যে কিছু কিছু জিনিস মনে রাখতাম, কিন্তু সব জিনিস সূত্র দিয়ে মনে রাখতে যাবেন না, এটা বরঞ্চ আপনার জন্য আরো ক্ষতিকর হবে। দেখেন IK&D দিয়ে মনে রাখবেন কি, যে আইতে হচ্ছে ইন্টেনশন, ১ নম্বরে। তাহলে আমরা ব্যাখ্যা করি এই ওয়ার্ডটা। ৩০০ ধারায় বলতেছে ৪টি ক্ষেত্রে আপনি কালপাবল হোমিসাইডকে মার্ডার বলতে পারেন। ১ নাম্বারটা হচ্ছে ইন্টেনশন, এটা একেবারে কমন বিষয়। ইন্টেনশন, আপনার কাউকে হত্যা করার ইন্টেনশনটা, অভিপ্রায়টা আপনার থাকতে হবে। ইন্টেনশন, কাউকে হত্যা করার, কাউকে করার ইন্টেনশন, মেলাফাইড ইন্টেনশন থাকতে হবে। ইন্টেনশন আমরা জানি ইন্টেনশন ২ প্রকার, একটা হচ্ছে বোনাফাইড ইন্টেনশন আর একটা হচ্ছে মেলাফাইড ইন্টেনশন। তার মানে ইন্টেনশনটা বা অভিপ্রায়টা থাকতে হবে। গেল ২ নাম্বার এলিমেন্টসটা হচ্ছে গিয়ে, ২ নাম্বার এলিমেন্টস দেখেন কে তে হচ্ছে নলেজ থাকতে হবে, নলেজ। অর্থাৎ এই যে
তাকে আঘাত করতেছি এবং এই আঘাতের কারণে সে মারা যাবে, এই জ্ঞানটা আপনার থাকতে হবে। স্বাভাবিক, এই জ্ঞান নিয়েই তো আপনি আঘাত করবেন। এই জ্ঞানটা যত বেশি প্রকট হবে, অর্থাৎ আপনি একজন ব্যক্তিকে গুলি করতেছেন তার মাথায়, বলেন তো সে যে মারা যাবে এই নলেজটা কি খুব বেশি না? এইটা জানা স্বাভাবিক কিনা যে সে মারা যাবে? তার মানে এখানে নলেজটা অনেক বেশি, অনেক বেশি, সে যে মারা যাবে। আপনি একজন ব্যক্তিকে রড দিয়ে তার মাথায় আঘাত করতেছেন, সে যে মারা যাবে এইটা, এই জ্ঞানটা অনেক বেশি থাক, এইটাই স্বাভাবিক বিষয়, সে মারা যাবে। ঠিক আছে, গেল নলেজ। তার মানে সে যে মারা যাবে এই নলেজটা আপনার মাথায় থাকতে হবে। ঠিক আছে, এখানে 2 নম্বরে বলা আছে যে বডিলি ইনজুরি ডেথ। ঠিক আছে, কে আই আই কে। এরপরে 3 নাম্বারটা হচ্ছে অ্যান। অ্যান হচ্ছে নেচার অফ ইনজুরি। নেচার অফ ইনজুরি, নেচার অফ ইনজুরিটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। নেচার, অ্যানতে নেচার অফ ইনজুরি, অর্থাৎ আপনি এমন আঘাত করলেন যেই আঘাতের আলটিমেট রেজাল্ট হচ্ছে মৃত্যু। খেয়াল করেন, দুইটা বিষয় এখানে। এটা তো একটা, আসলে এটা খুব সহজ একটা বিষয়। ধরেন আপনি কোনো একজন ব্যক্তিকে নর্মালি আঘাত করছেন, এইটা জানার বিষয় খুব সহজ, দে সে মারা না যাইতে পারে, নর্মাল। কিন্তু খেয়াল করেন আবু সাইদের ক্ষেত্রে, এই যে আবু সাইদ মারা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, আবু সাইদ মারা গেছে। আবু সাইদের ক্ষেত্রে আবু সাইদকে খুব কাছে থেকে হত্যা করা হয়েছে এবং একেবারে বলা